আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পার হয়ে গেলেও এই মৃত্যু যেন প্রতিদিন নতুন করে জন্ম দিচ্ছে এক গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক প্রশ্নের। সাধারণত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো আলোচিত হত্যাকাণ্ড কিছুদিনের মধ্যে সংবাদ চক্র থেকে হারিয়ে যায়, মানুষের মনোযোগ অন্য ইস্যুতে সরে যায়, রাষ্ট্রযন্ত্র ধীরে ধীরে নীরবতায় ঢেকে দেয় দায়। কিন্তু ওসমান হাদির মৃত্যু সেই পরিচিত ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী বাস্তবতা তৈরি করেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তার জানাজা শুধু জনসমাগমের দিক থেকে নয়, প্রতীকী দিক থেকেও ইতিহাসের অংশ হয়ে গেছে। লাখো মানুষের উপস্থিতি দেখিয়েছে হাদি কেবল কোনো রাজনৈতিক সংগঠনের মুখপাত্র ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক বৃহত্তর আকাঙ্ক্ষার নাম, ইনসাফ, ন্যায্যতা, আত্মমর্যাদা ও আধিপত্য বিরোধী চেতনার প্রতীক। বাংলাদেশের ইনসাফ কায়েমের মহান বীর শহীদ ওসমান হাদিকে নিয়ে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার আবেগপ্রবণ বক্তব্য অনেকের চোখ ভিজিয়েছে, কিন্তু একই সঙ্গে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভ এবং হতাশার। কারণ আবেগের ভাষা যত গভীরই হোক, রাষ্ট্রের দায়িত্ব আবেগে নয়, ন্যায়ের বাস্তবতায় প্রকাশ পায়। প্রধান উপদেষ্টা হাদির সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের কথা বললেও হত্যাকাণ্ডের বিচার, তদন্তের অগ্রগতি কিংবা দায়ীদের বিষয়ে কোনো সুস্পষ্ট অঙ্গীকার করেননি। এই নীরবতায় পরিণত হয়েছে প্রশ্নে, প্রশ্ন থেকে সমালোচনা, আর সমালোচনা থেকে আন্দোলনে। ইনকিলাব মঞ্চ শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছে, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই আসে না। তাদের এই অবস্থান ধীরে ধীরে একক সংগঠনের দাবিকে ছাড়িয়ে জাতীয় দাবিতে রূপ নিচ্ছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকে অবরোধ সেই বাস্তবতার বহিঃপ্রকাশ। শাহবাগ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে কেবল একটি মোড় নয়, এটি একটি প্রতীক, প্রতিরোধ, প্রতিবাদ এবং গণজাগরণের। তীব্র শীতের রাতে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু নির্বিশেষে মানুষের অবস্থান প্রমাণ করে যে এই আন্দোলন কোনো সাজানো কর্মসূচি নয়, এটি এসেছে ভেতরের তাড়না থেকে। তাদের দাবি খুব সাধারণ, কিন্তু রাষ্ট্রের জন্য অত্যন্ত অস্বস্তিকর। সরকারের যে কোনো একজন উপদেষ্টা এসে জনগণকে বলুক কারা ওসমান হাদিকে হত্যা করেছে, অথবা কেন এখনো খুনিকে ধরা যাচ্ছে না। এই কেন প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এর ভেতরে লুকিয়ে আছে রাষ্ট্রের সক্ষমতা, সদিচ্ছা এবং দায়বদ্ধতার প্রশ্ন। একই সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবর ঘিরে যে দৃশ্য তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। টানা 2 সপ্তাহ ধরে দিন রাত মানুষ আসছে, দোয়া করছে, কাঁদছে, ফুল দিচ্ছে। এরা কেউই হাদির আত্মীয় নন, অনেকেই তাকে ব্যক্তিগতভাবে চিনতেনও না। তবু তার কবর যেন হয়ে উঠছে এক আবেগী মিলন কেন্দ্র, যেখানে মানুষ নিজের ক্ষোভ, আশা, বেদনা ও স্বপ্ন একাকার করে ফেলছে। এটি প্রমাণ করে যে হাদির মৃত্যু কেবল একজন মানুষের প্রাণহানি নয়, এটি একটি প্রজন্মের আকাঙ্ক্ষার ওপর আঘাত। সাধারণ মানুষ এখানে শুধু একজন নিহতের জন্য দোয়া নয়, নিজের জন্য কাঁদছে, কারণ তারা বুঝতে পারছে বিচারহীনতা মানে তাদের ভবিষ্যৎ আরও অনিরাপদ হয়ে যাওয়া। অনেকেই ভেবেছিলেন অতীতের অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের মতো হাদির হত্যাও সময়ের সঙ্গে চাপা পড়ে যাবে, কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। দেশের প্রতিটি জনপদে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে হাদি হত্যার বিচার দাবিতে তীব্র আন্দোলন গড়ে উঠছে। ছাত্রছাত্রীরা হাদিকে দেখছে সাহসী কণ্ঠস্বর হিসেবে, যে কথা বলেছে নির্ভয়ে, আপোষহীনভাবে। এই প্রজন্মের কাছে হাদি কোনো দলের নেতা নন, তিনি এক আদর্শের নাম। তাই তার হত্যাকে তারা ব্যক্তিগত অপমান হিসেবে নিচ্ছে। শাহবাগের অবরোধ থেকে সরকারের বিরুদ্ধে যে তীব্র ভাষায় সমালোচনা হচ্ছে, সেখানে সরাসরি কয়েকজন উপদেষ্টার নাম নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হচ্ছে। এটি রাষ্ট্র ক্ষমতার জন্য এক বিপজ্জনক সংকেত, কারণ যখন জনগণ নির্দিষ্টভাবে দায় নির্ধারণ করতে শুরু করে, তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রিত প্রতিবাদের মধ্যে থাকে না। ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত। হাদির মৃত্যু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশ জুড়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সেটিও গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে।
ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে প্রতিবাদ, আলোচনা, সাংস্কৃতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানে ওসমান হাদিকে নিয়ে গান ও কবিতা রচিত হওয়া, কাশ্মীরের দেয়ালে তার গ্রাফিতি আঁকা, এসব ঘটনা দেখায় যে হাদি ধীরে ধীরে এক সীমান্ত ছাড়া প্রতীকে পরিণত হচ্ছেন। কাশ্মীরের মতো দখলদারিত্ব ও ন্যায়ের প্রশ্নে জর্জরিত অঞ্চলে হাদির মুখচ্ছবি আঁকা মানে তাকে দেখা হচ্ছে অধিকার আদায়ের আইকন হিসেবে। এটি রাষ্ট্রের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। হাদির হত্যার বিচার না হওয়া মানে শুধু দেশের ভেতরের ক্ষোভ নয়, আন্তর্জাতিক পরিসরেও নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়া। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিশাল সমাবেশে হাদির প্রসঙ্গ টেনেছেন, সেটিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি হাদির কবর জিয়ারত করেছেন, তার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এটি দেখায় যে হাদির নাম এখন রাজনৈতিক বয়ানের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। একইভাবে ৩রা জানুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামী যে মহাসমাবেশ ডেকেছে হাদি হত্যার বিচারের দাবিতে, তা প্রমাণ করে যে এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক ধারার মধ্যে এক ধরনের সমবেত অবস্থান তৈরি হচ্ছে। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে এমন ঐক্য খুব কমই দেখা যায়, কিন্তু হাদির মৃত্যু যেন একটি ন্যূনতম নৈতিক প্রশ্নে সবাইকে এক জায়গায় দাঁড় করাচ্ছে। বিচার চাই। এই পুরো প্রেক্ষাপটে ওসমান হাদির পরিচয় ধীরে ধীরে রূপ নিচ্ছে জুলাই বিপ্লবের রুহানি সন্তান হিসেবে। তার সংগ্রাম কেবল রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে নয়, ছিল একটি নৈতিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। তিনি যে একটা নয় বাংলাদেশ এর কথা বলতেন, তা মূলত একটি ইনসাফ ভিত্তিক সমাজের প্রশ্ন, যেখানে আইন সবার জন্য সমান, যেখানে ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম নেই, যেখানে ভিন্নমত দমন নয়, সহাবস্থান সম্ভব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার উচ্চকণ্ঠ অবস্থান তাকে আরও আলাদা করে তুলেছিল। তিনি বিশ্বাস করতেন, একটি স্বাধীন রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষা না হলে ভেতরের গণতন্ত্র টেকসই হয় না। এই অবস্থান তাকে যেমন জনপ্রিয় করেছে, তেমনি তাকে শত্রুর তালিকায়ও উপরে তুলেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল হাদি নিজের মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে সচেতন ছিলেন এবং তা নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন। তিনি বলতেন, তিনি তার শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চান। হত্যার হুমকির প্রসঙ্গে তার সেই বক্তব্য, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আপনারা আমার হত্যাকাণ্ডের বিচার করবেন, আজ যেন ভবিষ্যৎবাণীর মতো শোনায়। তিনি যে কারণ দেখিয়েছিলেন বিচার না হলে নতুন করে কেউ হাদি হতে চাইবে না, তা আসলে পুরো সমাজের জন্য এক সতর্কবার্তা। বিচারহীনতা কেবল একটি হত্যার সমাপ্তি নয়, এটি ভবিষ্যতের সমস্ত সাহসী কণ্ঠস্বরের কণ্ঠরোধ। আর এ কারণেই তার অনুসারী ও সহযোগীরা স্পষ্ট করে বলেছে, বিচার ছাড়া রাজপথ ছাড়ার কোনো প্রশ্ন নেই। তাদের এই অনড় অবস্থান পরিস্থিতিকে আরও ক্রমাগত তীব্র করে তুলছে। রাষ্ট্র যদি আবারও অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের মতো এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করে, তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ভুল। কারণ এই মুহূর্তে পরিস্থিতি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষ আগের মতো সহজে ভুলে যেতে রাজি নয়। তারা দেখেছে, শুনেছে এবং বুঝেছে যে বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই হয় না। ওসমান হাদির আত্মত্যাগ যে বৃথা যায়নি, সেটি প্রতিদিনই আরও স্পষ্ট হয়ে উঠছে। তার মৃত্যু মানুষকে ভীত করার বদলে যেন আবারও জাগিয়ে তুলছে। রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি সবখানেই তার নাম নতুন করে উচ্চারিত হচ্ছে। গান, কবিতা, গ্রাফিতি, মিছিল, মোনাজাত সব মিলিয়ে হাদি কেবল একজন শহীদ নন, তিনি এক চলমান বয়ান। এই বয়ান ইনসাফের, ন্যায়ের এবং মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারের। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। সবশেষে প্রশ্ন একটাই, রাষ্ট্র কোন পথে যাবে? যদি রাষ্ট্র ন্যায় বিচারের পথে হাঁটে, তবে ওসমান হাদির মৃত্যু ইতিহাসে এক বেদনাদায়ক হলেও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। আর যদি বিচারকে বিলম্বিত বা আড়াল করা হয়, তবে এই মৃত্যু পরিণত হবে এক দীর্ঘস্থায়ী অস্থিরতার উৎসে। শাহবাগের শীতল রাতে নজরুলের পাশে ভেজা কবর, উপমহাদেশ জুড়ে আঁকা গ্রাফিতি, সব মিলিয়ে সময় যেন রাষ্ট্রকে একটাই কথা বলছে, ওসমান হাদির হত্যার বিচার শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি বাংলাদেশের নৈতিক ভবিষ্যতের প্রশ্ন। আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।